সবই ভাগ্য আঙ্কেল। ওনার সাথে টুকটাক কথা চলছে। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতেও ওনাকে আমাদের বাড়িতে দেখেছি। আমাদের অনেক স্নেহ করতেন উনি। যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টুমি করতেন। নিজের বাবা মার থেকে ওনাকেই আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। আর সেখান থেকেই ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরের সিঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাল্লাহ, আমার বোনটাকে ঠিক যেন রূপকথা রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকেই তাকিয়ে আছে। তবে আমার চোখ পাশের জনের উপরেই তাকিয়ে আটকে। কে বলুন দেখি আপনারাই? একদম ঠিক ধরছেন, ইসির উপরই আটকে গেছে। আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো ভাই। ছোট থেকে সব সময় একজনের উপরে খাই, বারবার ইসিকে। আজ দারুণ লাগছে। নীল রঙের ড্রেসে পুরাই যেন নীলপরি মনে হচ্ছে। আমি হাঁ করে সেদিকেই তাকিয়ে আছি। আমার ঘোর কাটলো মিজান আঙ্কেলের কথায়। থাক তাহলে ইয়াং ম্যান, এনজয় করো। আমি কেমন? আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম। আর উনি অন্যদিকে চলে গেলেন। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। বদল করে নিল আংটি দুজনেই। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে দুজনকে। আমিও তাই করলাম। আংটি বদল শেষেটায় রূপ বদলে গেল। মানে মুহূর্তেই অন্যরকম একটা সাজ মনে হচ্ছে। এই রকমটা পূর্বের প্রস্তুতি, কারণ এখানে পার্টি দুটো হবার কথা ছিল। আমি তা আগেই জেনেছি। ভাবনার মাঝখানেই শুনতে পেলাম ভাইয়ার হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই পার্টিতে উপস্থিত হয়ে আমাদের পার্টিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা অনেকেই অবগত রয়েছেন আজ আমাদের পরিবারে একটা নয় বরং দুইটা বিশেষ দিন। তার মধ্যে একটি আমার আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট, আর অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ভাইয়া আদিব আলী হাসানের 24তম জন্মদিন। কথাটা বলতেই পুরো পার্টি জুড়ে করতালির জোয়ার বইতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে। ভাইয়ার মুখ থেকে কথাটা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। কোনো মতে হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই। ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয় আর তারপর বলা শুরু করে, আজ আমার ছোট ছেলে আদিবের 24 বছর পূর্ণ হলো। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। ছোট্ট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে। উপস্থিত সবার মুখগুলোই মলিন হয়ে রয়েছে। কিছুক্ষণ থেমে বাবা আবারও বলা শুরু করলেন, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছরই এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়, শহরের আশেপাশে সব এতিমখানায় বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসবের কিছুই আমরা জানি এইসবের কিছুই আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। উনি ইশারায় বলছেন আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতে হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইসি, ওকে দেখতে পাচ্ছি না পার্টির কোথাও। তাই একটু উপরে গিয়ে দেখে আসবো ভেবে যে উপরের দিকে পা বাড়াবো, তখনই কানে একটা নাম ভেসে আসে। রাজদীপ। নামটা শুনে থমকে যায়। এখানে আমাকে কেন ডাকছে? ওরা কি চিনে ফেলেছে আমাকে? বাবা আবারও বললেন, রাজ, একটু স্টেজে আসবে বাবা? আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অজ্ঞতা স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাত ধরে বললেন, আজ তোমাকে প্রথম দিন দেখে আমার কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকেই খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমে তোমাকে আদি বলেই ভেবে নিয়েছিল। দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। রেগে যেও না প্লিজ
আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিন আমাদের থেকে নিজেদের আড়াল করে রাখতে পারতো না। আমি ভালোই বুঝতে পারছি। আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যেই পরিবর্তন এসেছে। এমনকি ভাইয়া পর্যন্ত আমার জন্য কাঁদছে। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি তোমাদের আদি বাবা ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়েও চিনতে পারছো না। মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। রাজ, তোমার কাছে একটা অনুরোধ করব। তাকিয়ে আছি, কোনো কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। আমার ছেলে হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা। আমি কিছু বললাম না। কে যেন বলছিল নীরবতা সম্মতির লক্ষণ, আর তাই তারাও ভেবে নিয়েছে সেটাই। ভাইয়া আমাকে কেকের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে হাতে কেকের ছুরিটা ধরিয়ে দিল। আমিও ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমে মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা আরও সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমায় খাওয়ালো, কিন্তু ইসিকে কোথাও দেখছি না আমি। আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইসির খোঁজে। এসেই প্রথমে ওর রুমের দিকে গেলাম, গিয়ে দেখি না, সেখানে নেই। তারপর গেলাম আমার আদিবের রুমের দিকে, সেখানে গিয়ে আমি চমকে গেলাম। আমার একটা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, যেটা আমি থাকাকালীন ছিল না। রুমে আমার ছবি ছিল, তবে এত বড় না। ইসি সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে, পিছন দিকে ঘোরা, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না, তবে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। কথা শুনে আমি জ্ঞানশূন্য হয়ে আছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ভেবেছিলাম ইসি হয়তো ভুলে গেছে আমায়, কিন্তু না, আমি ভুল। আমার পরিবার আমায় এত ভালোবাসে, আর আমি তাদেরও বুঝতে ভুল করি। নিজের গাল বেয়ে টুপ টুপ পানি পড়ছে। দুহাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি। আনমনে নিচে নামছি। হঠাৎ কারোর সাথে ধাক্কাতেই সে কিছুটা ব্যথা পেয়েছে বলেই মনে হয়। উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মাঝবয়সী একটা লোক, তবে চিনতে বাকি নেই উনি কে। আই এম সরি ইটস ওকে। বলে দুজনে দুই দিকে চলে যায়, কিন্তু হঠাৎই সে আবার আমায় পিছন থেকে ডাকে। হে ইয়াং ম্যান, তুমি তো রাজ, তাই না? জি। আমি রূপ চৌধুরী। বলেই একটা হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমিও হ্যান্ডশেক করে নেই, তবে আমার কেমন জানি একটা খটকা লাগছে। তখনই মনে পড়ে আরসি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই আরসি এর লিস্টে রূপ চৌধুরীর নাম নেই। এটা কেমন কথা? যেখানে রোহানের নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবার নাম থাকার কথা। ওনার সাথে দু একটা কথা হয়, তারপর পার্টি শেষে সবাই যার যার মতো চলে যায়। আমিও নিজের রুমে চলে আসি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে আমি এতদিন বিনা কারণে আমার পরিবারকে ভুল বুঝে আসছি। তবে অনেক আনন্দ লাগছে, আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন বলে মনে হচ্ছে আমার। ইসি আমায় এখনও মিস করে। ছোটবেলায় যেটা বন্ধুত্ব ছিল, এত বছরে সেটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে। অনেক ভাবনার জগতে ডুবে গিয়ে হঠাৎ মনে পড়ল আমায় আবেগ নিয়ে ভেসে বেড়ালে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার সমাধান করতে হবে। তারপর সবার কষ্ট দূর করে দেব আমি, আর নিজের পরিচয় লুকাবো না। এই রৌপ চৌধুরী তো একজন ব্যবসায়ী, তার নাম তালিকায় কেন নেই? খুব ভাবনার বিষয়। ফোনটা বের করে রাতুলের নাম্বারে ডায়াল করতে গিয়েও কেটে দেই। হয়তো ঘুমিয়ে আছে, তাই ডিস্টার্ব করা ঠিক হবে না। এমনিতেই বেচারাদের উপর অনেক চাপ যায়, তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে সবার আগে আমার ঘুম ভেঙে যায়, তাই আজ সবার ঘরের দরজায় দরজায় ঘুরে দেখে আসি। সবার রুমেই লক করা, শুধু আরুর রুমটা খোলা। তাই একটু উকি মেরে দেখি বোনটা ঘুমাচ্ছে, হয়তো দরজা লক করতে ভুলে গেছে। তাই আমি আস্তে করে ভিতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখে নিই। তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে চড়ে উঠল। আমি ঘাবড়ে যাই, তবে ওর ঘুম ভাঙেনি, তাই হাঁপ ছেড়ে রুম থেকে বেরিয়ে আসি। তবে সমস্যাটা হয় রুমের বাইরে, কারণ বাইরে বেরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে বেরিয়ে দেখি ইসি আমার সামনে দাঁড়িয়ে। আমাকে এই সময় এখানে দেখার জন্য হয়তো বেচারি নিজেও প্রস্তুত ছিল না। এই রে, কি বলি এখন?
সত্যিটা তো বলা যাবেই না, আর সাময়িক সত্যিটা জানলে তো কি না কি ভাবে তার ঠিক নেই। বোবা হতে যাব কেন? যাক বাবা, বেঁচে গেছে দেখতে পাইনি। আমি কোথা থেকে বেরিয়েছি? ভাড়া দেওয়ার এইরকম কোনো শর্ত দেওয়া হয়নি যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না, আর গেলে সবাইকে কৈফিয়ত দিতে হবে। আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি, যে তা মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। চোখে মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল। বুঝতে পারছি কাল সারা রাত ইসি আদি রুমেই ছিল। চোখগুলো লাল হয়ে আছে, ফুলে গেছে, তার মানে কাল অনেক কান্না করেছে সে। রাতের কাজটা এখন করতে হবে ভেবেই নিজের রুমের দিকে পা বাড়াই। হ্যালো রাতুল, শোনো, আমি একজনের নাম আর ঠিকানা তোমাকে মেইল করছি, দেখো। তার পুরো ডিটেলস আমার চাই, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। ওকে স্যার। ফোন রেখে ফ্রেশ হতে চলে যাই। অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পথে মা পিছন থেকে আমাকে ডাক দেয়। তাকিয়ে দেখি সবাই আছে এখানে। তুমি অফিসে যাচ্ছ? হুম। তোমাকে ধন্যবাদ বাবা। কেন? কাল আমাদের কথাটা রাখার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব বলেই মনে করি। পিছন থেকে ভাবি বললেন, তা ভাই আমাদের সাথে ব্রেকফাস্টটা করে যাও, ক্ষতি কি তাতে? হ্যাঁ, তা তো ঠিকই বলেছে। তুমি আমাদের বাসায় থাকো আর রোজই দেখি তুমি বাইরের রেস্টুরেন্টে খাবার খাও। এর থেকে বলো না আমাদের সাথে খেলে কি এমন হয়? বাহ বাহ। বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাকের সর্বসীমা অতিক্রম করে চলছি। না, কোনো সমস্যা নেই, তাহলে বাবা খাবারটা খেয়ে যাও। পরের বার থেকে খাবো। আজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আসি বলেই বেরিয়ে যাব। দেখলাম আমার আগেই বেরিয়ে গেছে ইসি। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেলাম। অফিসে ঢোকার পরপরই ম্যানেজারের রুমে ডাক পড়ে যায়। শালা ম্যানেজার আমার কাজে ব্যাঘাত ঘটিয়ে দিল। ওই দিনের খবরটা পাওয়ার পর ছুটি বাতিল করে অফিসে ফিরে আসে সে। স্যার, আসবো? আয় আয়। আমি ভেতরে ঢুকে গেলাম। ম্যানেজার আমার কাঁধে হাত রেখে বলল, রাজ, আমি দুঃখিত ভাই, সেদিন না জেনে তোর উপর দোষারোপ করেছিলাম। ওইখানে যে হারামি ছিল সে ধরা পড়েছে। আমায় তুই মাফ করে দিস কেমন? কি বলছেন স্যার? মানুষ মাত্রই ভুল, আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। এইসব টুকটাক কথা বলে ম্যানেজারকে কিছু পাম দিয়ে বেরিয়ে এলাম। তবে খুব চিন্তা হচ্ছে, কারণ সেদিন তো সেখানে আমি আর অগ্নি ছিলাম। তাহলে ম্যানেজার কাকে ধরেছে বলল? অগ্নি ফোন দিয়ে দেখে নেই, কিন্তু আশ্চর্য, অগ্নি ফোন তুলছে না। 3 বার কল দেওয়ার পর ফোন সুইচ অফ বলছে। এবার টেনশন হতে লাগলো। আয়াসকে ডায়াল করে জানতে পারলাম রাতুল আর অগ্নি নাকি বাসায় ছিল। সে বেরোবার সময় দেখেছে রাতুলের নাম্বার পর্যন্ত বন্ধ। নীরবকে ফোন দিলাম। হ্যালো নীরব। হ্যালো স্যার। হ্যালো নীরব, কোথায় তুমি? স্যার, আমি তো একটা দরকারে বাইরে বেরিয়েছি। রাতুল আর অগ্নি কোথায়? স্যার, ওরা সবাই আছে। তুমি শিওর? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? তখন থেকে ওদের ফোনে ট্রাই করছি, কিন্তু পাচ্ছি না। ও সরি স্যার, বলতে ভুলে গেছি। স্যার, ইলেকট্রিক্সি কিছু সমস্যার কারণে ওদের দুজনের ফোনে সমস্যা হয়েছে। আমি এর জন্যই বাইরে এসেছি জিনিসপত্র নেওয়ার জন্য। থ্যাংক গড। ঠিক আছে, তুমি সাবধানে বাসায় যেও বলেই ফোন কেটে দিই। কিছুটা নিশ্চিন্ত লাগছে এখন। ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে কপালে স্লাইড করতে করতে কিছু একটা ভাবছি, আর তখন কেউ দরজায় নক করছে। এসো। রাখো। সে কফি রেখে বেরিয়ে যাবে তখন। দাঁড়াও। আমার কথাটাই সে চমকে যায়। চেয়ারের দিকে ইশারা করে বললাম, বসো এখানে বলে আমি দরজাটা লক করে দিলাম। রমেশ, দেখো, আমি ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার মতোই একজন মানুষ। সেদিন তুমি কিছু বলতে চাইছিলে, দুর্ভাগ্য আমি শুনতে পারিনি। এখন বলো প্লিজ, তুমি কি জানো?
হুম, নির্ভয়ে বলো। কথাটা সে ভয়ে ভয়ে এক প্রকার মুখ ফসকে বলে ফেলল। তবে খুব বুঝতে পারছি সে এখন আরো বেশি ভয় পাচ্ছে। ভাবছে আমি হয়তো সেই দলেরই কেউ। আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম। সে আবার বলা শুরু করলো, কি বলছো কি তুমি? অবাক হওয়ার অভিনয় তাহলে কে? আমি তো রাইসুল সাহেবকেই বস ভাবি। তুমি এসব কি করে জানো? তার মানে তুমি আড়ি পেতে লোকের কথা শুনো, তাই তো? কথাটা শুনে রমিজ কিছুটা ভড়কে গেল। শুকনো একটা ঢোক গিলে বলল, তাহলে কি? আর কি কি জানো বলো। সে এতক্ষণে বুঝে গেছে আমার সাথে এসব শেয়ার করে ভুল করে ফেলেছে, তাই কাচুমাচু হয়ে বলল, দেখো আমি জানি তুমি অনেক কিছু জানো, কিন্তু এখন যদি না বলো তাহলে তোমার এতক্ষণের কথা সব রেকর্ড করা আছে, সব ম্যানেজারকে শুনিয়ে দেব। ডেভিল হাসি দিয়ে বললাম, বুঝছি, তুমি আর কিছু বলবে না। যাও, যা বলার আমি ম্যানেজারকে বলবো। ওঠো। আমি রমিজকে উঠানোর সাথে সাথেই কেউ দরজায় নক করলো। মেজাজটা ঠিক 440 ভোল্টেজ হয়ে গেল। কোন শালার আপনি? বিরক্ত হচ্ছেন মনে হয়। কেন? না দেখে মনে হলো। সব সময় নিজের ভাবনাটাকে ঠিক ভাবাটাও কিন্তু ভুল, মিস। ইশিকা জামান। ও আচ্ছা, নাইস নেম। আপনার সাথে গল্প করতে আসিনি। আমি কখন বললাম? ফাইলগুলো নিন। এইগুলো কি আমার কাছে জমা দেওয়ার জিনিস? সেটা আমি কখন বললাম? দেখুন মিস ঈশিতা, আপনি কিন্তু রীতিমতো তর্ক করছেন। আই এম সরি স্যার। ইটস ওকে। ফাইলগুলো আপনার ছিল, পরশু ভুলে আমার ফাইলের সাথে চলে যায়, তাই আমি কমপ্লিট করে রেখে দেই। কিন্তু এখন দেখছি উপকারের বিপরীতে শাস্তি কথাটা আসলেই অনেকটা সত্যি। ও, আই এম সো সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে অ্যান্ড ওয়েলকাম। বলে সে বেরিয়ে যায়। আমিও টেবিলে ফাইল দুটো রেখে মুচকি হাসি দিয়ে চেয়ারে বসে পড়ি। আমার বোঝার বাকি নেই, মিস ঈশিতা জামান, আপনি কেন আগ বাড়িয়ে কারো সাহায্য করতে এসেছেন? তবে তোর ধারণা ভুল ঈশি। তুই হয়তো ভাবছিস আমিও এসবের 2 নম্বরই কাজের সাথে জড়িত। খুব শিগগিরই তোকে সত্যিটা জানাবো আমি। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো চেক আউট করে রেখে দেই। ক্রিং ক্রিং। হ্যালো। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো, তুমি? জি ভালো। খবর কি বলো? খবর তো তেমন কিছুই নেই স্যার। শহরের সব বড় বড় বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের খোঁজ নিয়ে দেখেছি, এর মধ্যে কাউকে ধোয়া তুলসী পাতা পাইনি স্যার। তবে আরসি এর মতো হদিসও মেলেনি। হাল ছেড়ো না, খোঁজ চালাও, কেউ না কেউ তো হবেই এদের মধ্যে। ওকে স্যার। নিজের খেয়াল রেখো আর মন দিয়ে কাজ করো। অল দ্য বেস্ট। বলেই ফোন রেখে নিজেও কম্পিউটার অন করে কাজে লেগে পড়ি। আজ রাতে একবার সেই স্কুল ঘরের এরিয়াতে যেতে হবে। হ্যালো অগ্নি। জি স্যার, কেমন আছেন? ভালো। তুমি ঠিক আছো? তোমার ফোনে কি হয়েছিল? জি স্যার, আমি ঠিক আছি। ফোনটায় একটু সমস্যা হয়ে গেছিল স্যার। এক মুহূর্তের জন্য কতটা ঘাবড়ে গেছিলাম ভাবতে পারবে না। যাই হোক, যা বলছিলাম শোনো। ওকে স্যার, ইউ ডোন্ট ওয়ারি, উইল রেডি ফর এনি টাইম। গুড অ্যান্ড বেস্ট অফ লাক। অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে এক্সট্রা ক্রেডিট দেওয়া উচিত। আমার কথায় রিস্কি কাজেও দ্বিধাবোধ করে না এক মুহূর্তের জন্য। অগ্নির সাথে কথা শেষ করেই দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম। রাতের জন্য প্রস্তুতি নিতে হবে। বেরিয়ে যাব। ঠিক তখন ম্যানেজারের সামনে পড়লাম। কোথায় যাচ্ছিস রাজ? বড় ভাই বলায় শালা মাথায় চড়ে বসেছে দেখছি। আসলে স্যার আমার কাজ কমপ্লিট করে ফেলেছে। মাথাটা তখন থেকে ঝিমঝিম করছে, তাই আপনার রুমেই যাচ্ছিলাম এটা বলতে যে বাড়ি চলে যাই। ও আচ্ছা, ঠিক আছে, যা রেস্ট নে, আজ তোর ছুটি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। বলেই চলে এলাম। ম্যানেজার নিজেও সামনের দিকে হাঁটা ধরলো আর আমি
পিছনে ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি হাসলাম। বেচারা বুঝতে পারছে কার উপর এত ভরসা করছে। বাসায় পৌঁছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম, সাথে রাতের কাজের জন্য কিছু প্রস্তুতি। ওদের 4 জনকেও জানিয়ে দিলাম সব কিছু। তবে আমার সাথে যাবে শুধু অগ্নি। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে গেল। আমার কেন যেন মনে হয় আমার উপর কেউ নজর রাখে, তবে সেটা ইসি ছাড়া কেউ নয়। তাও ভাবতে পারি না। যতই হোক, সেও তো একজন প্রশাসনের লোক আর উচ্চ পদস্থ অবস্থাতেই আছে। তার পক্ষে আমার মতো একজন মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক। তবে জানেমান, তোমার আদিও কিন্তু কম যায় না। যাই হোক, ওকে নিয়ে পরে ভাববো। এখন নিজের কাজে মন দেই। রাত এখন 12টা বাজার কিছুটা বাকি। ফোন দিলাম অগ্নিকে। হ্যালো অগ্নি, হ্যালো স্যার। আর ইউ রেডি? ইয়েস স্যার, আই এম রেডি। কে বেরাও, আমি আসছি। ফোনটা কেটে আমিও বেরিয়ে পড়ি। সময় মতো পৌঁছাতে হবে। 12টা বেজে 16 মিনিটে আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই। গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে। কখন এলে? এই তো এখনই। ও গুড, লেটস গো বলে দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম। অতি সাবধানে দেওয়াল টপকে ভিতরে পৌঁছে গেছি। আমার পিছনেই অগ্নিও নেমে পড়ে। আর ইউ ওকে অগ্নি? আই এম ফাইন স্যার। ওকে। দুজনে চুপি চুপি পা ফেলে ভেতরে ঢুকে গেলাম এবং দুটো ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের তৃতীয় ক্যামেরাটি নিয়ে এগিয়ে যাওয়ার আগেই আমাদের উপর কেউ আক্রমণ করে দেয়। ঘটনা এতটাই তড়িৎ গতিতে ঘটে, আমরা কিচ্ছু টের পাইনি। তবে নিজেদের সামলে নিয়ে লুকিয়ে পড়তে সমর্থ হই। কিন্তু প্রতিপক্ষ নাছোড়বান্দা, তারা শ্যুট করতেই থাকে হামাগুড়ি দিয়ে। আমার শেষ রক্ষা হলেও রক্ষা হলো না অগ্নির। বেচারার বাম হাতের কনুইর কিছুটা উপরে একটা গুলি লেগে যায়। তবে সেও একজন সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হওয়ায় বেশ শক্ত সামর্থ্য একজন ছেলে, তাই গুলিটা হজম করে নেয়। অগ্নির হাতে গুলি দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল। আর তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা শ্যুট করতে করতে সামনের দিকে এগোতেই বাধা দেয় অগ্নি। সে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার সামনে যাবেন না, এতে আমাদের মিশনে ব্যাঘাত ঘটবে স্যার। ওদের আমরা পরে দেখে নিব। অগ্নির কথাটার যথার্থতা বুঝতে পেরে আমিও নিজের মনের মাঝে রাগটা ধামাচাপা দিয়ে অগ্নির হাতটা ধরে চুপিসারে পালিয়ে আসি। বেচারা অগ্নি ব্যথায় কুঁকড়ে গেছে, বুঝতেই পারছি। এরিয়া থেকে বেরিয়ে এসে পড়ে গেলাম মহা বিপদে। আমরা সামনে দিয়ে বেরোতে পারিনি ওই লোকগুলোর জন্য, তাই পিছন দিক দিয়ে বেরিয়ে অনেকটা দূর এসে থেমেছি। কিন্তু বিপত্তি হলো, আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। রাত এখন 2:30টার উপরে বাজে। এত রাতে কোথায় যাব, কিভাবে যাব, কিছুই বুঝতে পারছি না। এদিকে অগ্নির হাত থেকে অনবরত রক্ত পড়ছে। এখন এখান থেকে কি করে বেরোবো, আর ডাক্তারি বা কোথায় পাবো, কি করব কিচ্ছু আসছে না মাথায়। তখনই কাঁধে তাকিয়ে দেখি, আরে সেফটি ব্যাগটা তো আমার কাঁধেই আছে। তাড়াহুড়োর মাঝে কখন ব্যাগটা কাঁধে নিয়েছি খেয়াল নেই। তবে এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। ক্যাম্পিংয়ের সময় আমার মেডিকেল বিষয়ে একটু বেশি আগ্রহী ছিলাম, আর আমাদের সেফটি ব্যাগে টুকটাক সব কিছু থাকে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখে ফোনের টর্চটা অন করে নেই। তারপর টর্চটাকে একটা সুবিধাজনক গাছের সাথে আটকে তার নিচে অগ্নিকে বসিয়ে নিজেও বসে পড়ি। স্যার আপনি পারবেন, তার থেকে বরং ভেতরেই থাক। একটা মুচকি হাসি দিয়ে, বিশ্বাস করতে পারছো না? কি বলছেন স্যার? আমি তো নিজেকে অনেক লাকি মনে করেছি আপনার মতো একজনের সাথে মিশনে যোগ দিতে পেরে। আর আমি চোখ বুঝে আপনাকে বিশ্বাস করি স্যার। তাহলে এই ব্যাপারেও ভরসা করেই দেখো। অগ্নি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আমি ব্যাগ থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে অগ্নিকে চোখ বন্ধ করে অন্যদিকে তাকাতে বললাম। আস্তে আস্তে একটু একটু করে ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখান থেকে গুলিটা বের করে আনি। গুলিটা বের করার সময়
অগ্নি একটু চিৎকার করে ওঠে। যতই পারদর্শী হোক, ব্যথার কাছে সবাই কাবু। আলহামদুলিল্লাহ হয়ে গেছে বলতেই অগ্নি চোখ মেলে তাকালে আমি ওর মুখটা ঠেলে সরিয়ে দেই, কারণ ব্যান্ডেজ করা হয়নি। তাই বীভৎস অবস্থা দেখে ভয় পাবে। তাই কি করছো? একটু অপেক্ষা করো ভাই। সে শুধু মাথা নাড়ল। এই নাও কমপ্লিট ভাই। ফোনের দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। মনে হচ্ছে রাতটা অনেক বড়, না হলে টাইম নষ্ট, আর না হলে এতক্ষণে মাত্র ঘন্টাখানেক পেরোলো। ফোনটা নিয়ে স্যারকে একটা কল দিতে যাব। ওমা, এখানে দেখি এক বিন্দু নেটও নেই। এখন এখান থেকে বেরোবো কি করে? এত গভীর জঙ্গল। উপায় না পেয়ে অগ্নি এখানে অপেক্ষা করতে বলে কিছু শুকনো পাতা আর লাঠি টুকিয়ে এনে আগুন জ্বেলে দিই। এতক্ষণ যদিও টেনশনের ভয়টা ছিল না, তবে এখন বন্য পশুর ভয়টা মনে জেগে বসেছে। আগুন জ্বেলে ভয়টা দূর করা দরকার, আর না হলে দেখা যাবে কোনো বাঘ বা অন্য জানোয়ার এসে আমাদের দুজনকে দিয়ে তার ডিনার আর ব্রেকফাস্টের মাঝামাঝি যা হয় তাই খেয়ে নেবে। আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই 4টে মানুষের সাথে। আপনারা কাদের কথা ভাবছেন জানি না, তবে আমি বলছি আয়াস, নীরব, রাতুল আর আমার সিনিয়র স্যারের কথা। এতক্ষণে হয়তো ওরা আমাদের দুজনের ফোনে অনেক ট্রাই করেছে, কিন্তু নেটওয়ার্ক তো নেই। চলুন একটু দেখি আমি আপনাদের ওদের রিয়াকশন। কি হয়েছে বলো তো ওদের? বুঝতে পারছি না, এতক্ষণে তো চলে আসার কথা। কোনো বিপদে পড়েনি তো? আমাদের এখন কি করা উচিত? গিয়ে যাব, কিন্তু স্যার তো এইরকম কোনো নির্দেশ দেননি। না, যাওয়াটা ঠিক হবে না, নিতে বিপরীত হতে পারে। এভাবে হাত পা গুটিয়ে বসে টেনশনটা তো আরো নিতে পারছি না। কথোপকথনের মাঝে একজনের ফোন বেজে ওঠে। সিনিয়র ফোন। হ্যালো স্যার। হ্যালো, ওরা ফেলেছে? না স্যার, ফেরিনি। আমাদের খুবই টেনশন হচ্ছে স্যার, কি করবো? টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু কি পদক্ষেপ নেব বুঝতে পারছি না। ও আদিলে কোনো লাগছে না, ওদের না জানিয়ে পদক্ষেপ নেওয়া পোকানো হবে। এখন আমাদের সকাল হওয়ার জন্য অপেক্ষা করে ছাড়া আর কিছু করার নেই স্যার। অপেক্ষা কর, দেখা যাক সকালে না পেলে তখন আমি ব্যবস্থা নিজেই নেব। ওকে স্যার। ফোন কেটে দিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে যায়। এদিকে আমরা গাছের সাথে হেলান দিয়ে বসে আছি। পাশে তাকিয়ে দেখি অগ্নির চোখ জোড়া নুয়ে পড়ছে। হঠাৎ আমায় তাকিয়ে দেখে হকচকিয়ে চোখ খুলল। আমি ইশারায় আশ্বস্ত করলাম, ঘুমিয়ে নাও, সকাল হলে আমি ডাকবো। মনে হলো আমার এই কথাটার অপেক্ষায় ছিল এতক্ষণ। বলতে বলতেই চোখ জোড়া বন্ধ করে নেই। খারাপ লাগারই কথা, একজন সাধারণ মানুষের এই অবস্থাটা হলে হয়তো ভয়ে সে হার্ট অ্যাটাক করে ফেলতো। আমিও এক প্রকার জোর করে চোখ দুটির সাথে যুদ্ধ করেই খুলে রেখেছি, কারণ দুজন সমানে ঘুমিয়ে পড়লে সমস্যা। তাই বসে বসে আকাশ পাতাল ভাবছি। ভাবতে ভাবতে এদিকে ভোরের আলো ফুটে উঠেছে। অগ্নি, অগ্নি, ওঠো, আমরা বেরোবো। কথাটা শুনে এতক্ষণে তার জ্ঞান এলো। চারিদিকে তাকিয়ে রাতের কথা মনে পড়লো তার। কোন দিকে যাব স্যার? বুঝতেই তো পারছি না রাতে কোন দিক দিয়ে এসেছিলাম। রাতের অন্ধকারে আর জঙ্গলে এসে এলোমেলোভাবে ঘুরে এখন দিকটাই হারিয়ে ফেলেছি আমরা। তবু একটু চারিদিকে ঘুরে একদিকে তাকাতেই নিচের দিকে চোখ আটকে যায় আমার। পেয়ে গেছি। কি স্যার? এই দেখো রক্তের ফোঁটা, যেটা তোমার ক্ষত থেকে পড়েছে। তার মানে কাল রাতে আমরা এদিক থেকে এসেছি, আর এর মানে হলো স্কুল এরিয়া। এদিকে চলো বলেই দুজনে হাঁটা ধরলাম, কিন্তু অনেকটা আসার আবার মুশকিলে গেলাম পড়ে। এখানে রাস্তা দুটো কোন দিকে যাব? তারপর মনে হলো এখানে রক্ত নেই, তাহলে উল্টো দিকে যাওয়া উচিত। ভাগ্য সহায় ছিল আর আমরা ঠিক রাস্তায় এগোলাম। তবে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। আমরা স্কুল এরিয়া পেরিয়ে সামনে এসে দেখি সিনিয়র স্যার আর সাথে দুজন অফিসার দাঁড়িয়ে আছে। আর অন্য দিক থেকে 3টে বাইক আসে। বাইকে রাতুলরা 3 জন। দেখে মনে হচ্ছে এরা এখানে আমাদের খুঁজে এসেছে। তাই আমরা দ্রুত ওইখানে পৌঁছালাম। একটু দূর থেকে আমি ইশারা করে বোঝালাম যেন সবাই আলাদা আলাদাভাবে সরে আসে, কারণ কেউ এভাবে সবাইকে দেখলে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক।
আমার ইশারা বুঝতে পেরে সবাই সরে যায় এবং আমরা চলে আসি। সামনেই ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমার আর অগ্নির বাইক দুটো স্যারের সাথে থাকা অফিসার দুজন নিয়ে আসে আর আমরা উঠে যাই গাড়িতে। 5টা বাইকই আমাদের পিছন পিছনে আসে। সবাই বাসায় পৌঁছায়। রাতুল আর নীরব অগ্নিকে নিয়ে ভিতরের রুমে চলে যায় আর আমি সোফায় বসে পড়ি। আমায় বসতে দেখে স্যার বললেন, আদি তুমিও যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর ঘটনা শুনবো। আমি অজ্ঞতা উঠে যাই ফ্রেশ হওয়ার জন্য। আমি বেরিয়ে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে আর পাশের সোফায় হেলান দিয়ে আছে অগ্নি। অগ্নি, তুমি এখানে কেন? ভিতরে গিয়ে রেস্ট নাও। আমি ঠিক আছি স্যার। বেচারাকে দেখে বোঝা যাচ্ছে ঠিক নেই, তবে আমাদের প্রফেশনটাই এমন, এত সহজে দুর্বল হওয়া চলে না। সামনে দুজন সিনিয়র থাকলে তো আরও মুশকিল। ব্যাপারটা বুঝতে পেরে আমি জোর করেই ওকে রুমে পাঠাই। তারপর সবাইকে কাল রাতের পুরো ঘটনা খুলে বলি। ব্যর্থ হয়েছি আমি, তাই আমার মুখটা মলিন হয়ে গেছে। তার উপর আমি থাকতে অগ্নি আহত হয়, তাই ভিতরে ভিতরে অপরাধবোধ কাজ করছে। তা দেখে স্যার বললেন, কোনো ব্যাপার না ইয়াং বয়, তোমরা ঠিক আছো, এটাই যথেষ্ট। আমরা আবার প্ল্যান করব, কি বলো সবাই? স্যারের কথায় বাকি সবাই একসঙ্গে ইয়েস স্যার বলে ওঠে। কথার মাঝখানে কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? আমি বলে উঠলাম, আমি দেখছি। আয়াস চলে যায় দরজার দিকে কে এসেছে দেখার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে। কে ছিল? স্যার, ডেলিভারি বয়। কিসের ডেলিভারি? খাবার। সে দাঁড়িয়ে আছে বাইরে। কেন? স্যার, আমরা সে ভুল ঠিকানায় এসেছে। আমি তো খাবার অর্ডার করিনি। পিছন থেকে নীরব বলে উঠল, আরে হাদারাম, তুই ছাড়া এই বাসায় আরো মানুষ থাকে সেটা জানিস? আয়াস বোকার মতো তাকিয়ে আছে। আমি করেছি অর্ডার। বলেই আয়াসের মাথায় চাটি মেরে দরজার দিকে এগিয়ে যায়। নীরবের সাথে তাল মেলায় রাতুল। তুই সত্যি একটা হাদারাম। তোকে এই প্রফেশনালে সাজেস্ট করে কে রে? তোর দাদা। বলিস কি ভাই? আমার দাদা মহাশয় তো আমি ইনস্টল হওয়ার আগেই আনস্টল হয়ে গেছে। তাকে কি স্বপ্নে এসে তোকে কি স্বপ্নে এসে সাজেস্ট করেছে? ইটস নট ফেয়ার। আমি তো কোনো দিনই করিনি। দাদা মহাশয় ভালো করে জানে কাকে কি করা উচিত। ওদের খুনসুটি চলতে থাকে আর আমরা বসে বসে বিনে পয়সায় বিনোদন নেই। চেয়ে দেখি স্যার ওদের কথাবার্তা শুনে হাসছে। এসবের মাঝখানে নীরব এসে ডাকলো সবাইকে খাওয়ার জন্য। আর সে একটা প্লেট নিয়ে রুমের দিকে যায় অগ্নিকে খাওয়ানোর জন্য। ভিতরে আরেক যুদ্ধ বেঁধে গেছে। সবাই পিছন ফিরে দেখে অগ্নি এক হাতে খাবারের প্লেট নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। মাঝে ডাক্তার এসে ওর একটা হাত বাঁধর ঝুলা করে দিয়ে গেছে। আর নীরব দরকার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নির অভিযোগ সে ঘরে একা একা খাবে না, কিন্তু ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, যার জন্য ওদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। শেষমেশ না পেরে নীরব নিজেও এসে বসে পড়ে। সবাই একসাথে বসে খেয়ে নেয়। খাওয়ার মাঝে চলতে থাকে ওদের চারজনের খুনসুটি। দেখে বোঝাই যাচ্ছে এরা এই কদিনে বেশ ভাব জমিয়ে নিয়েছে। নিজেদের মধ্যে যেন একটা পরিবার। তবে নীরব আর অগ্নি আগে থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। ওদের দুষ্টুমির সাথে সিনিয়র স্যারও দেখি খুব সহজে মিশে গেছে। এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখেছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে। আসলে প্রত্যেকটা মানুষের মনেই একটা মানব শিশু থাকে, যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে থাকে। আর স্যার তার বাস্তব উদাহরণ। কত সহজে কাজ ভুলে সবাই আনন্দে মেতে উঠেছে। খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে আয়াস আর নীরব সব গুছিয়ে নেয়। সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যান নিজের কাজে। আর আমি ওদের সাথে টুকটাক কথা বলে অগ্নি রেস্ট নেওয়ার আদেশ দিয়ে বেরিয়ে পড়ি। ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর, যার জন্য বিছানা ছাড়তে পারছি না। সে আমার ছুটি মঞ্জুর করে নেয়, তাই আর টেনশন না নিয়ে বাসায় চলে আসি। রাতুল, আয়াস, নীরব চলে যায় অফিসে, কারণ ওরা না গেলে সমস্যা। আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া, ওর গ্রামের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে কান্নাকাটি করে
আগেই ওকে ছুটিতে রেখেছি। আমি দরজায় নক করতেই ভাবি দরজা খুলে দেন। তুমি কাল রাতে কোথায় ছিলে? এই রে, দেখে ফেললো। কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি। মানে? তুমি কাল বাসায় ছিলে না? না, মানে আমি দেখেছি তুমি কাল বাহিরে গেছো 12টা নাগাদ। অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি। আসলে আমার একটা বন্ধুর একটু সমস্যা হয়েছিল, আর সে এই শহরে নতুন, তাই আমাকে যেতে হয়। তাহলে এত লুকোচুরিয়ে যাওয়ার কি আছে? উফ, এ তো রীতিমতো জেরা করে চলেছে দেখছি। আমরা কোনো দিন আসামিকেও এত জেরা করিনি। আমি তো লুকিয়ে যাইনি। রাতে সবাই ঘুমোচ্ছে, ঘুমে ডিস্টার্ব হতে পারে ভেবে এভাবে গিয়েছি। ভাবি কিচ্ছু বলল না। মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা ঠিক হজম হয়নি। না হলে আমার কি ভাবতে থাকা মনে মনে বলে ভেতরে চলে এলাম। রুমে ঢুকে আগে ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য। এসে দেখি আমার ফোনটা বাজছে। হ্যালো, এখন আপনি কোথায়? ওখান থেকে বেরিয়ে আসুন। আপাতত নিজের সেফটি দেখুন। আই সে ইউ কাম ব্যাক ফার্স্ট, ওকে? বলেই ফোনটা কেটে দেই। ফোনটা ছিল আমার একজন সহকর্মী, যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সেই বিষয়ে সাহায্য চেয়েছে। মোবাইলটা আবার চার্জে লাগিয়ে আমি ল্যাপটপ অন করে বসে পড়ি কাজ করার জন্য। একটানা কাজ করতে করতে দুপুরের খাবার টাইম হয়ে যায়। এখন কেউ নিশ্চয়ই রুমে আসতে পারে খেতে ডাকার জন্য, তাই আগেই সব গোছগাছ করে নেই। যা ভেবেছিলাম তাই, আরও এসেছে ডাকার জন্য, তবে রুমে প্রবেশ করেনি, কারণ আমার রুমে কারো প্রবেশ নিষেধ। এই যে ভাইয়া, শুনেছেন? কে? আমি। আমি আবার কে? মনে হয় রেগে গেছে। মা বলেছে আপনাকে আমাদের সাথে খাওয়ার জন্য বলতে, তাই আসুন। তুমি যাও, বোন দেখছি নাছর বান্দা। তবে আগে এসবে কষ্ট পেলেও এখন পাই না, কারণ এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যে ওদের আদিকে খুঁজে বেড়ায়। ঠিক আছে চলো। দেখে বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে। নিচে গিয়ে দেখি মা আর ভাবি, সাথে দুজন কাজের লোক, বাবা ভাইয়া দুজন অফিসে, আর ইসি সেও অফিস এবং নিজের কাজে ব্যস্ত। আমাকে দেখে মা খুব খুশি হয়েছে। তুমি আজ কাজে যাওনি? না, ছুটি নিয়েছি। কেন বাবা, শরীরটা খারাপ নাকি? এমনি ভালো লাগছে না, বেশ কাজের চাপ গেছে এতদিন, আজ রেস্ট। আচ্ছা ভাইয়া, আপনি কি কাজ করেন? আমার রিয়াকশন দেখে আরোর মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বললাম, সরি বোন, তোকে কষ্ট দিতে আমার একটু ভালো লাগে না, তবে আমি কি করি এটা তোরা সময় হলে ঠিক জানতে পারবি। এখন কষ্ট পাস না প্লিজ। কিন্তু কি করার, আমার মনের কথা তো আর ওরা শুনতে পায় না। আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি, আর একটা কথাও কেউ বলেনি। বাসায় বসে থাকতে বোরিং লাগছে, কাজেও মন বসছে না, তাই বাইকের চাবিটা নিয়ে বেরোলাম। অনেকটা দূরে চলে আসছি, কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা, বিষিয়ে উঠছে এইসব ভালো মানুষের আড়ালে থাকা পশুদের পেছনে ছুটতে ছুটতে। তাই বাইরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার প্রয়াসে নদীর পাড়ের দিকে। কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেলাম 3টা ছেলে দুটি বের পেছনে হাঁটছে, তবে হাঁটা আমার অপ্রীতিকর বলে মনে হচ্ছে, যাকে বলে ইফটিজিং। দেখেই মাথাটা গেল গরম হয়ে, তাই বাইকটাকে স্ট্যান্ড করে এগিয়ে গেলাম। আমি পেছন থেকে একটি ছেলের কাঁধে হাত দিয়ে ডাক দিলাম, এই যে ভাই, এই যে শুনছেন? বলছিলাম শান্তিনগর কোন দিকে? কথাটা শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। না, আমি নতুন। বলুন না ভাই। ইউ আর ভ্যারি স্মার্ট বয়, বলার আগেই বুঝে গেলি। ওকে ভাইয়া, বলে পেছনে ঘুরতে ছেলেগুলোর সামনে তাকিয়ে অবাক, কারণ মেয়েগুলো নেই। এতক্ষণে আমার সাথে কথা বলার ফাঁকে মেয়েগুলো বেরিয়ে গেছে। দেখে ছেলেগুলো রাগে ফুঁসতে থাকে। আমার বকবকানিতে তাদের কাজে ব্যাঘাত ঘটায় চরম খেপে গেছে মনে হয়। তাই পেছন থেকে একজন আমার টি শার্টের কলার ধরে কথাটা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত ওঠায়। আমার আর কি করার আছে বলেন? মেহমান যদি না বলে বাসায় চলে আসে, তাহলে কি আপ্যায়ন না করে বিদায় করে দেওয়া উচিত? প্রশ্ন রইল আপনাদের কাছে, উত্তর চাই কমেন্ট বক্সে। 2-10 মিনিট যা হওয়ার তাই হলো। আমাদের মারামারির মাঝখানে দুজন পুলিশের লোক ছুটে আসে। বাংলাদেশ পুলিশের কিছু ডিপার্টমেন্টের কাজ হলোই এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া, এনারাও তাই করেছেন, পুরাই সিনেমার মতো। এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল, মাথায় বেশি চাপ দিবেন তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে।
আর পাবনা এখন রোগীতে ভরপুর। লোকটা আমার কথায় ভ্যাবাচাকা খেয়ে হা করে গেল। আমি একজন আমজনতা, আর জনতার পাওয়ার নিশ্চয়ই পুলিশের থেকে ভালো কারো জানা নাই বলেই সোজা হাঁটা ধরলাম। ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে। আমাদের কাজ এটাই, নিজের সামনে হাজার অন্যায় দেখিও মুখে কুলু কেটে থাকি, অথচ কেউ একজন ঝামেলা বাঁধালে তা থেকে মজা নেওয়ার বেলায় আমরা এক বিন্দু ছাড় দিতে নারাজ। যাই হোক, মূল গল্পে আসি। ধুর, মেজাজটাই গেল খারাপ হয়ে। কোথায় গেলাম একটু শান্ত পরিবেশে, তা না আরো উল্টো মাথা গরম হয়ে এলো। থাক, আর ঘুরতে হবে না, বাসায় যাই। বাসায় এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসছে। সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে এসে নেই। অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলে ও কই? কাল থেকেই ইসির ওপরেও ফুল নজর রাখতে হবে। ব্যাপারটা খুব ডেঞ্জারাস, যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল। বুঝি না ওরা টের পায় কি করে। তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে, আর তাই বলে কি ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি? কিন্তু মন সায় দিচ্ছে না। যাক, কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে বলে বাইকের চাবি আর পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে। এসে ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বাজে, তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি, একটা ক্যামেরা কাজ করছে না। মনে হয় ভালোভাবে লাগানো হয়নি, না হয় কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে। মনটা গেল খারাপ হয়ে। তবে আরেকটা বাকি, ওইটা দেখে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এটা দিয়ে শুধু বাইরের কিছু অংশ দেখা যায়, তাও পুরোপুরি না। তবুও নিরাশ হলাম না। যেটুকুই দেখা যায় তা থেকে যদি কিছু পাই সেই আশায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। মাঝখানে দুজন এসে রেখে গেছে খাওয়ার জন্য। তৃতীয়বার আসার আগে আমি নিচেই চলে যাই, গিয়ে ডিনার সেরে রুমে চলে আসি। রাত এখন 1টা বাজে, ঘুম কিছুতেই আসছে না, আর বুঝতে পারছি আসবেও না। বাইরে বেরোনো দরকার, কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। কি করি? পাইছি, নিচের রুমের বারান্দা দিয়ে দেয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম। পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছি। দারোয়ান আমার কথায়, কারণ মানের কাছে সবাই বস জানেনি তো। রাত বেরোতে বেরোতে হলে দারোয়ানকে হাত করাই লাগে, তাই গেটে তেমন সমস্যা হয়নি। রাতের বাজে 1টা, বাসা থেকে তো বেরোলাম। এখন কোন দিকে যাব? অফিসের দিকে, নাকি আবার স্কুল এরিয়ায়, আর নাকি অন্য কোথাও? রাস্তায় দাঁড়িয়ে আমি ভাবছি। এখন সাথে আপনারাও ভাবুন, পারলে কমেন্টে কোয়েন কিতা ভাবছেন। স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না, এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ। তার থেকেও খুবই মারাত্মক জায়গা এটা। তাই বাইকটা অফিসের দিকে ঘোরালাম, কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। তবুও দেখি যখন ফেরেছি তখন যাওয়াই যাক। পেছনে কি দেখলাম তা আপনাদের দেখায়। আমি অফিসের গেটের খানিক দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বেরোলো ভেতর থেকে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 1টা বেজে 33 মিনিট। এত রাতে কে অফিসে থাকার কথা না, নিশ্চয়ই গন্ডগোল আছে। তাই নিজের অফিসে ঢোকার চিন্তা ছেড়ে গাড়িটির পিছু নিলাম, কিন্তু বেশি দূর যেতে পারেনি। গাড়িতে থাকা লোকগুলো একটু বেশি চালাক বলে মনে হয়। এত রাতে একটা বাইককে তাদের পেছনে আসতে দেখে হয়তো সন্দেহ করে, তাই তাদের গাড়ির পাক ঘুরিয়ে নেয়। আরেকটা কাছারি বাড়ির সামনে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গাড়ি থেকে কাউকে নামতে দেখিনি। আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি। আমি পেছনে আসতেই কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বেরোয়। মনে মনে বললাম, আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে। আবারও পিছু নিলাম, তবে এবার অনেক দূর থেকে ফলো করে পেছনে চলছি। সামনে গেলে সন্দেহ করতে পারে আবার। যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে, কিন্তু আফসোস আমি কোন মানুষকেই দেখতে পাইনি। এখানেই সময় নষ্ট করা ঠিক হবে না, তাই আবার ছোট লাগালাম অফিসের দিকে। সেখানেই দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। অফিসে ঢুকে পড়েছি প্রাচীন টপকে। তন্ন তন্ন করে খুঁজেছি কয়েকটা রুম, তেমন কিছু পাইনি। ম্যানেজারের রুম সহ বেশ কিছু রুম তালা দেওয়া, তাই খোলা হয়নি। এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে। এসেই তো আমার চক্ষু চরক গাছ। কেউ একজন গেট দিয়ে ভেতরে ঢুকছে, আর দারোয়ান গেট খুলে দিচ্ছে। বাপরে বাপ, সে তো দেখি আমার থেকে এক ধাপ এগিয়ে, আর আমি ওনার চিন্তায় মরি। ঠিক ধরেছেন, এসেই ছিল। এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সে হয়ে উঠেছে কেস নেই। তবে সে ঠিক কোন দিকটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এত বুঝে কাজ নেই, নিজের কাজ করতে হবে। আর তাই এসে ঢোকার কিছুক্ষণ পর আমি ঢুকে পড়ি। এখন অনেক রাত, তাই আর ঘুমালাম না, কারণ সকালে অফিস যেতে
ভাবে এত কামাই করলে সন্দেহ করতে পারে, তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে, তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে বেরিয়ে আসি। নামাজ শেষে নিজের রুমেই বসে আছি। দেখতে দেখতে অফিস টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো হয়নি, আমি একটু আগেই বেরিয়ে গেছি। রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে, তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে যায়, আর রাস্তায় থাকা জনতা ওনার উপর হামলে পড়ে। এগিয়ে গিয়ে দেখি ভদ্রলোক আর কেউ নন, আমার বোনের হবু শ্বশুর মশাই। আমি দেখছি উনি জান দিয়ে চেষ্টা চালাচ্ছেন জনতাকে বোঝানোর, কিন্তু কেউ ওনার কথা শুনছে না। তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টার পর ওনারা থামেন। আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যান চালককে দিয়ে দিই এবং বলি যেন চিকিৎসা করিয়ে নেয়। তারপর আঙ্কেলকে বলি, আঙ্কেল এখন নিশ্চিন্ত, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ইয়াং ম্যান। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার সাথে পরে কথা হবে, আমার একটু তাড়া আছে, সবাই। ঠিক আছে, যাও। বলেই উনি গাড়িতে উঠে গেলেন আর আমিও বাইক নিয়ে সামনে এগোলাম। অফিসে পৌঁছে দেখি নীরবরা সবাই পৌঁছে গেছে আর যার যার কাজে ব্যস্ত। আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি, তাই আমার উপর এত চাপ নেই। সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি। এর মধ্যে ফোন বেজে উঠলে ফোনটা হাতে নিয়ে দেখি অবনীর ফোন। সে অফিসে আসতে চাইছে একা একা, নাকি আর ভালো লাগছে না। না অবনী, তোমার আসা মানে রিস্ক হয়ে যাবে। হাতে গুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে। ওকে স্যার, তবে আপনার নেক্সট কোনো সিক্রেট মিশনে কিন্তু আমি যাবই। আচ্ছা, এখন রেস্ট করো প্লিজ। ওকে স্যার। ফোনটা রেখেই কম্পিউটারে স্ক্রিনে চোখ রাখি, তখন দরজা ঠেলে কেউ প্রবেশ করে। রাতুল, কি ব্যাপার? স্যার, বেশ কিছু লোকের ডিটেলস বের করেছে, আর সেগুলোই আপনাকে দেখাতে চাই। আচ্ছা ঠিক আছে, রাখো। এখানে দেখানো ঠিক হবে না, এখন কাজে যাও। আমি ফোন করলে জায়গা মতো চলে যাও। ওকে স্যার। বলেই রাতুল বেরিয়ে গেল আর আমি আবারও মন দিলাম আমার কাজে। কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি অফিসেরই একটা দরকারি কাজে, যেটা ম্যানেজারের আদেশ, আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আমার ছুটি আর আসতে হবে না। আমিও বেরিয়ে যাই। কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাছে একটু বাকি। ওকে, তাড়াতাড়ি চলে এসো। ওকে স্যার। রাতুলের কাজ শেষ হয় 3:30 নাগাদ। কাজ শেষে ছুটে আসে আমার বলা ঠিকানায়। হ্যালো স্যার। হ্যালো, বসো। সে বসে তার ল্যাপটপটা অন করে কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমায় দেখাতে থাকে। স্যার, সবশেষে যাকে স্পেশালি বলেছিলাম তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে স্যার। কি জানতে পারলে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল এর বর্তমান কর্ণধার মিস্টার রফিক চৌধুরী, আর তার উত্তরসূরি হলেন রোহান চৌধুরী। হ্যাঁ, এটা তো জানা খবর। তবে স্যার, রোহান চৌধুরীর বাবা রফিক চৌধুরী নন স্যার। হোয়াট? তাহলে কে? স্যার, আমি বলছি পুরোটা একটু অপেক্ষা করুন, আমি ইনফরমেশনগুলো বের করেছি। রাতুলের কথায় আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি ওরা যদি বাপ ছেলে না হয়ে থাকে তাহলে কে? আমার ভাবনার মাঝখানেই রাতুল বলল, পেয়ে গেছে স্যার, এই দেখুন। কই দেখাও। এখানে চৌধুরী ইন্ডাস্ট্রির অনেক পুরনো তথ্য আছে স্যার, যেগুলো বর্তমানে ধামাচাপা পড়ে আছে। ঠিক আছে, এক কাজ করো, তুমি সাবধানে বাসায় ফিরে যাও আর নিজের প্রতি খেয়াল রেখে কাজ চালিয়ে যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, অ্যান্ড সেম টু ইউ। বলেই রাতুল চলে গেল আর আমি এখন ওইখানে ঠায় বসে আছি। কিছুক্ষণ বসে থেকে উঠে গেলাম। বেরিয়ে এসেছি আমরা এতক্ষণ একটা কফি শপে ছিলাম। আমি বেরিয়ে এসে বাইকের সামনে দাঁড়াই আর তখন একজন লোক আর এসে কফি শপের ভেতরে ঢোকে। ব্যাপারটা কি জানতে ইচ্ছে করছে, কিন্তু বিবেকে বাধা দিচ্ছে। অন্যের সিক্রেট লুকিয়ে লুকিয়ে জানার কোনো অধিকার তো আমার নেই। আমি নিজের কাজ মনোযোগ দিয়ে করতে পারলেই হলো বলে বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরিয়ে এলাম। কিছুটা দূর চলে আসছি, কিন্তু ভেতরটা শান্তি পাচ্ছে না। বারবার জানতে ইচ্ছে করছে ওরা কেন কফি শপে গেল। নিশ্চয়ই কফি খেতে ওরা এত দূরে আসেনি, আর সাথে লোকটাই বা কে? দেখে তো কোনো দিক থেকে পুলিশের ডিপার্টমেন্টের লোক বলে মনে হচ্ছে না। না, দেখা উচিত ছিল আমার ব্যাপারটা। বলে বাইকটা আবার কফি শপের দিকে ঘোরালাম। আমি আসতে একটু দেরি হয়ে গেছে। পৌঁছে দেখি এসে হাত দিয়ে ইশারা করে ট্যাক্সি থামানোর চেষ্টা করছে। সাথে লোকটা নেই, তার মানে সে চলে গেছে। ধুর, শুধু নিজের সময় নষ্ট করলাম, এখানে কিছুই ভালো লাগে না। এখন নিজের উপর রাগ হচ্ছে।
লোকের পিছু নিতে নিতে অনেক সময় ব্যয় করে ফেলেছি। কি আর করার, এখন বাসায় চাই। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। তোরা এসেছিস? মায়ের কথাটা শুনে অবাক হয়। ওরা কাকে বলছে? পেছনে তাকিয়ে দেখি ইসি। আমার ঢোকার কিছুক্ষণ পরেই ইসি ভিতরে ঢোকে। হ্যাঁ মামুনি, আর বলো না, রাস্তায় এত যানজট ছিল, গাড়ি এগোচ্ছিলই না। ধেত্রী, কি মিথ্যা বলছে দেখো, রাস্তা তো একদম ফাঁকা ছিল আর এ বলছে জ্যাম ছিল। কই রে, আমি তো একটু আগেই ফিরলাম, তখন তো রাস্তা ফাঁকা ছিল। তুমি যখন এসেছো তখন ফাঁকা ছিল, কিন্তু এখন জ্যাম। উনি তো এসেছে, ওনাকে জিজ্ঞেস করে দেখ কি ছিল নাকি ছিল না। আমার দিকে চোখে একটু বিনীতভাবে রেখে জিজ্ঞেস করলাম। আমি এতক্ষণ হা করে তাকিয়ে মিথ্যে শুনছিলাম, এখন দেখছি আমাকেও বলতে বলছে। হ্যাঁ ছিল তো রাস্তায়, এখন প্রচুর জ্যাম ছিল বলে উপরের দিকে হাঁটা ধরি। এদিকে ভাই ইসিকে বলছে। তুই করিসটা কি বলবি সে? ইসি নিশ্চুপ ভাইয়ের কথাটা শুনতে পেলেও ইসিরটা শুনতে পায়নি, কারণ ইসি চুপ করে আছে। ভাইয়া আবার বলা শুরু করলো। তুই কি করিস, কোথায় থাকিস, কিছু আমাদের বলিস না, এটা ঠিক বল। ইসি কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। ভাইয়া তুমি কেন এত কথা বলছো বলো তো? এতক্ষণ আমি সিঁড়িতে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম, যেটা ওরা লক্ষ্য করেনি। আরও ঠিকই বলেছে, শুধু শুধু এত কথা জিজ্ঞাসা করার কি দরকার তোর? জানিস মেয়েটা কারোর সাথে মিশতে চায় না। আরুর বিয়ের জন্য ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে এনেছে, আর তুই জেরা শুরু করলি। কিসের জেরা হচ্ছে এখানে শুনে? বাবা বাইরে থেকে ভেতরে ঢুকতে ঢুকতে কথাটা বলল। পেছনে তাকিয়ে বাবাকে দেখে ভাইয়া বলল। বাবা এসেছো, মিটিং কেমন হলো? ভালো হয়েছে, আশা করি ডিলটা আমরাই পাবো। তা তোরা কিসের জেরা টেরা কথা বলছিলে? ও কিছু না বাবা, ইস্যু আপুর কথা হচ্ছিল। ভাইয়া আপুকে প্রশ্ন করেছিল কি করে, এতেই আপু মনে হয় রাগান্বিত হয়েছে। দরকার কি আশরাফ, মেয়েটাকে এসব জিজ্ঞাসা কর, থাক না ওর মতো। দোষটা তো আমাদেরই, যার জন্য আমরা আদিটাকে হারিয়েছিলাম। আর ঈশাও তো থেকেও নেই বলে মনে হয়, তবুও চোখের সামনে আসছে, এখন থাক। যদি রাগ করে চলে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব? এতক্ষণ আমি কানে মোবাইল ধরে রেখে ওদের কথা শোনার জন্য ওই সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার অভিনয় করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। যা হয়েছে হয়েছে, বাদ দাও, এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। বলেই প্রসঙ্গ ঘুরিয়ে অন্য আলোচনায় চলে গেল আর আমি নিচের রুমে চলে এসেছি। কিন্তু তাদের কথার মাথা মুন্ডু ঠিক বুঝে উঠতে পারছি না। ইসির আর কি হয়েছিল, আর ও আলাদাই বা কেন থাকে, হিসাব কোনোটাই মেলাতে পারছি না। ধুর, মাথা ধরে আসছে আমার। তাই ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেলাম। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। ঘড়িতে এখন সকাল 8:48। তাই ফোনটা হাতে নিয়ে বসেছি সোফায় হেলান দিয়ে। ফোনের ভেতরে ফেসবুক স্ক্রোল করতে করতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে, তাই উঠে গিয়ে আবার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। আসলে শরীরটা খুব দুর্বল লাগছে, তার উপর এত প্রেশার, মনে হচ্ছে জ্বর আসতে চাইছে আমার। কিছুক্ষণ পর মা এসে বলে খেতে যাওয়ার জন্য, তাই উঠে যায়। আমিও মনে মনে এটাই চাইছিলাম, কিছু একটা খেয়ে ওষুধ খেতে হবে। এত সহজে দুর্বল হলে চলবে না, তাই আর দেরি না করে মায়ের পেছন পেছন চলে যায় নিচে। আমাকে দেখে বাবা বলল। রাজ, তোমায় রোজ ডাকতে কেন হয়? নিজে থেকে আসা যায় না? খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে চেয়ার টেনে বসে গেলাম। আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ইস্যু নাকি খাবে না। ভাবির কথাটা শুনে আমি ভাবির দিকে তাকাই। এতক্ষণে খেয়াল করলাম এখানে ইসে নেই, তাই তো কেমন কম কম লাগছিল। ভাবি আর ইসি দুজন মিসিং, কম তো লাগবেই। ও মা, সে কি কথা? আমি অনেক বললাম কিন্তু কাজ হয়নি। আপু হয়তো এখনো রেগে আছে। একটা কথায় মেয়ের এত রাগ হয়ে যাবে বুঝতে পারিনি। ইসি অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল ছোট থেকেই, তবে একবার রাগ করলে তার কারো ভাঙানোর সাধ্য ছিল না, একমাত্র আদি ছাড়া, মানে আমি। সে অবস্থাটা এখনো রয়েছে, কেউ ওর সামনে যায়নি। এখন জোর করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই বলে সারা রাত না খেয়ে থাকবে, এটা কেমন কথা? ওর তো না খেয়ে উপোস থাকলে সমস্যা হয়। মায়ের কথাটা শুনে মনে পড়ে ছোটবেলায় একবার ইসি কোনো একটা কারণ নিয়ে খুব অভিমান করেছিল। সারাদিন ভাত খায়নি, এমনকি পানি পর্যন্ত খায়নি। কিন্তু তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না, আর তাই বেশি জোরও করিনি। যদিও জানতাম না তখন আমি জোর করলেই খেত কিনা। না খাওয়ার কারণে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার আঙ্কেল জানায় ওর নাকি
কি সমস্যা আছে যেটা তখন আমার ছোট মাথায় ঢোকেনি। বুঝতে পারছিলাম যে ও না খেয়ে থাকলে সমস্যা হবে, এইরকম কিছু একটা। ও যেন কোনো সময় খালি পেটে না থাকে, এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল। কি করব এখন? তাই আর কিছু না ভেবে আমি ওকে উঠে দাঁড়াই। একে তুমি উঠে গেলে কেন? আপনারা বসুন, আমি দেখছি ওনাকে বোঝাতে পারি কিনা। মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা একমাত্র আমি সর্বপ্রথম বলেছি। সবার রিয়েকশন দেখে আপাতত এটাই মনে হলো আমার। তুমি যেও না, এতে হিতে বিপরীত হবে বাবা। আপনারা খাওয়া শুরু করুন, আমি ওনাকে নিয়ে আসছি। আমার কথায় বাবা দুজন নিঃশ্বাস ফেললো, বাকি তিনজন এখনো হা করেই আছে। আমি উপরের দিকে হাঁটা ধরলাম ইসের রুমে যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দরজা নক করছি, কেউ খুলছে না। গলাটা একটু ঝাড়া দিয়ে বললাম, ভেতরে কেউ আছেন? আমার গলা পেয়ে হয়তো অবাক হয়েছে, তাই এসে দরজাটা খুলে দিল। সবাই অপেক্ষা করছে, খেতে আসুন। হু আর ইউ? আই এম রাজিদ ফাজলামো করেন? বলেই দরজাটা মুখের উপর বন্ধ করে দিল। আর একটু হলেই আমার নাকটা চেতো রে। তারপর অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা খুললো না। কি করি? পেয়েছি। কাল অফিসে কাজের অনেক চাপ যাবে, কেউ যদি বলতো সে অসুস্থ তাহলে তাকে ছাঁটাই করা দেওয়ার আগে। এখন ভেবে দেখুন কাজটা আপনার দরকার না অদরকারি। বলেই চলে এলাম। আমি কোন দিকে ইঙ্গিত করেছি সেটাও সরাসরি না বুঝলে ওই অফিসে থাকাটা কতটা দরকারি তা বুঝতে পেরেছে। তাই আমিও চলে এলাম। আমায় একা নামতে দেখিয়ে মা বললেন, দেখলে তো কত চেদি, আসেনি। মা ওইদিকে দেখো। ভাইয়ার কথায় সবাই পেছনে ফিরে যা দেখলো তাতে সবার মুখে হা হয়ে আছে। ইসে আসছে খাওয়ার জন্য, কিন্তু একটা কথাও বলেনি, তাই কেউ কিছু জিজ্ঞেস করেনি। এদিকে আরু আর ভাবি একবার আমার দিকে আরেকবার ইসের দিকে তাকাচ্ছে। ওদের চাহনি মোটেও ঠিক নয়, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিচের রুমে চলে এলাম। রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছি, তখন ফোনটা বাজে। হ্যালো, কি বলছেন এসব? কে করতে পারে? কি বলছেন এসব? কে করতে পারে? কোনো আইডিয়া আছে? ঠিক আছে, আপনারা দেখুন, আমি সকালেই পৌঁছানোর চেষ্টা করব। ফোনটা কেটে দিয়ে বিছানার ওপর ফেলে দিয়ে নিচেই বসে পড়লাম। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেস কেমন জটলা পাকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সমাধান করতে চাই আর আরো জট লেগে যায়। আর রাতটা ঘুম হলো না। ভোর হতেই আমি বেরিয়ে এলাম কালকে ফোনে বলার ঠিকানায়। এসেই যা দেখলাম তাতে আমি অবাক। এইখানে বেশ কিছু অফিসারও দাঁড়িয়ে আছে যারা প্রত্যেকেই আমাদের স্পেশাল টিমের। এসব হলো কি করে? স্যার আমরা রাস্তায় দেখতে পেয়েছি। কেসের জন্য পুলিশের দরকার। পুলিশেরা কি করছে? এই এলাকাটা কি কোনো পুলিশের আন্ডারে নেই? স্যার আমরা ঘটনাস্থলে দিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখে গাড়ি থামিয়ে দেখতে যাই, গিয়ে দেখি লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাই আমরা কেসটা নিয়ে নেই, কোনো পুলিশকে ইনফর্ম না করেই। এটা পুলিশের দায়িত্ব। আর সবচেয়ে বড় কথা, আমরা একটা মিশনে আছি। মিশন শেষ না হওয়া পর্যন্ত আমার পরিচয় কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। আপনারা এইভাবে কাছাকাছি করলে কিভাবে হবে বলতে পারেন? সরি স্যার। পুলিশকে ইনফর্ম করে তদন্ত করার জন্য দিয়ে দিন ওদের হাতে। দাঁড়ান, সিনিয়র স্যার কোথায়? আপনি আমায় ডাকলেন যে? সিনিয়র স্যার শহরের বাইরে আছেন, আমাকে বলেছেন আমাদের কোনো সমস্যা হলে আপনাকে জানানোর জন্য। আচ্ছা, আপনারা স্যারকে জানাননি এই ঘটনার কথা? না স্যার, স্যার বলেছিল ওনাকে ডিস্টার্ব না করার জন্য। ও আচ্ছা, দাঁড়ান, ব্যাপারটা আমি দেখছি। পুলিশের কাছে দেওয়ার দরকার নাই। আমাদের একটা স্পেশাল টিম গঠন করেছেন আমাদের সিনিয়র স্যার। ওনার অবর্তমানে যার পুরো দায়িত্ব আমার কাঁধে, আর এখন বেশতে আরেকটা দায়িত্ব পড়লো। আচ্ছা, লোকটাকে গুলি কে করেছে? কেউ মুখ খুলেনি। আশ্চর্য, জনসমক্ষে কেউ একজনকে গুলি করে দিল আর কেউ মুখ খুলছে না। না স্যার। আচ্ছা ঠিক আছে, এর পরিচয় খুঁজে বের করুন, খুব তাড়াতাড়ি আমার চাই। বলি অফিস থেকে বেরিয়ে গেলাম। অফিসে এসেছি নিজের গেট আপ চেঞ্জ করে, কে জানে কে দেখে ফেলে কখন, তাই এই পদ্ধতি। জলদি আমাদের মেইন অফিস থেকে বেরিয়ে গেলাম। এদিকে কোম্পানির অফিসের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটা পার্লারে ঢুকে নিজের গেট আপ পরিবর্তন করে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আমি অফিসে বসে কাজ করছি, এর মধ্যেই সিনিয়র স্যারের ফোন এলো। হ্যালো স্যার। হ্যালো, দুঃখিত আদিব, তোমাকে আগে জানাতে পারিনি। একটা বিশেষ কাজে শহরের বাইরে আসতে হলো আমাকে। সমস্যা নেই স্যার। আচ্ছা, তোমরা সাবধানে থেকো, কেমন? আচ্ছা স্যার, আপনিও নিজের খেয়াল রাখবেন আর কাজ করবেন। বলেই ফোনটা কেটে দিই। স্যারকে এখানে নতুন ঝামেলার কথা জানেনি। ফোনটা রাখতেই আবার বেজে ওঠে। হ্যালো। হ্যালো স্যার। বল।
স্যার, যে লোকটা খুন হয়েছে সে স্যার আর টাইপের লোক, আওড়া টাইপের লোক, যাকে বলে বখাটে টাকার বদলে খারাপ কাজ করে। ও আচ্ছা, তাহলে বাদ দাও, এসব লোকের মৃত্যু এভাবেই হবে। না জানি এর আগে কত লোকের জীবন নিয়েছে। ওকে স্যার। তাকে মেরেছে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, সেখানে উপস্থিত ছিল এমন কয়জন মুখ খুলেছে। ধুর, কে সে? রাফসান চৌধুরী। শুধু নামটাই নাকি গুলি করার জন্য চিৎকার করেছিল। আচ্ছা, এই রাফসান চৌধুরী সম্পর্কে কিছু জানতে পারলে? খোঁজ চলছে স্যার। ওকে, তাড়াতাড়ি ধরো। বলে এই ফোন কেটে দিয়ে নিজের কাজে মনোযোগ দিব। তখন কি নাম বললো? তখন রাফসান চৌধুরী মানে আরসি? এখানেও আরসি? ফোনটা নিয়ে রাজনকে ফোন দিলাম আবার। হ্যালো। হ্যালো স্যার। শোনো, এই রাফসান চৌধুরীর ফুল ডিটেলস আমার চাই। সে কি করে, কোথায় থাকে, এভরিথিং ফার্স্ট। ওকে স্যার। রাজনের সাথে কথা শেষ করে আমি অফিসে আর কিছু টুকটাক কাজ সেরে নিই। অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আর মাত্র সপ্তাহখানেক বাকি। আফজাল ইমরানের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। সে তো আর যেমন তেমন হবে না, তাই আয়োজন চলছে সেরকম ভাবেই চলছে। আমি বাড়িতে এসে নিজের রুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়লাম। মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কেসের শেষ অবধি পৌঁছতে পারছি না। জানি না সামনে আরো কত সূত্র বেরিয়ে আসে। আর আমার বাড়ির 2 মাসের ভাড়া, সেই টাইমটা শেষ হয়ে আসছে। কি করি? কিছু একটা করতে হবে বলে রুম থেকে বেরিয়ে গেলাম। দেখি বাবা কিছু লোকের সাথে কথা বলছে। আমি পেছনে গিয়ে দাঁড়াই। উনি খেয়াল করে বললেন,